আনুষ্ঠানিকভাবে আইসিসিতে জমা দেওয়ার একদিন বাদে অর্থাৎ ৪ জানুয়ারি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে এর আগেও বাংলাদেশের স্কোয়াড ঘোষণায় যেমনটা দেখা যেত, অর্থাৎ সংবাদ সম্মেলনে এসে প্রধান নির্বাচক কিংবা নির্বাচকরা সবাই মিলে যেভাবে স্কোয়াড ঘোষণা করা হয়, এবার কিন্তু বিশ্বকাপের স্কোয়াডটা তেমনটা করা হয়নি। এর আগে আমরা দেখতাম যে বাইলেটারাল সিরিজ রয়েছে, বাংলাদেশের যিনি চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু অনেক পালিয়ে যাওয়া নেতাদের মতো ভিডিও বার্তা পাঠাতেন। তবে এবার তিনি সেই ভিডিও বার্তাটাও পাঠাননি। শেষ পর্যন্ত ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে এবং সেই দলের চমক রয়েছে। টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। টি-20তে বাংলাদেশের ব্যাটারদের বদনামের কথা আমরা সবাই জানি। বিশেষ করে বাংলাদেশের উইকেট খেলে ওই ১৫০ বা ১৬০-এর আশেপাশের বেশি রান বাংলাদেশ করতে পারে না। এরপরও বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে ৮ জন জেনুইন বোলার নিয়ে, অর্থাৎ যেখানে ব্যাটারদের সংখ্যা মোটে ৭ জন। সেই জেনুইন বোলারদের মধ্যেও আবার কিছুটা আলোচনা সমালোচনা রয়েছে, ব্যাটসম্যানদের মধ্যেও আলোচনা সমালোচনা রয়েছে। একটু ধাপ বাই ধাপ জানাতে চাই কেমন হলো টাইগারদের ঘোষিত ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড। ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে জেনুইন ওপেনার কে, এই প্রশ্নের উত্তর বোধহয় খোদ বিসিবির প্রধান নির্বাচকও দিতে পারবেন না। কারণ এবারের বিপিএলে আমরা দেখেছি যে পারভেজ হোসেন ইমন, যিনি কিনা সিলেট টাইটান্সের হয়ে ৪-এ খেলেছেন, সব ঠিক থাকলে হয়তোবা বিশ্বকাপেও তিনি ৪ নম্বরে খেলবেন। সাইফ হাসান, যিনি কিনা থুকছেন, তার সঙ্গে তানজিদ হাসান তামিম রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে যে ৪টা ম্যাচ হয়েছে, সেখানে তিনি একেবারে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। টপ অর্ডারে যিনি রান করেছেন এবারের যে চলমান বিপিএলে, নাজমুল হোসেন শান্ত টুর্নামেন্টের হাইয়েস্ট রান গেটার, তাকে কিন্তু এই বিশ্বকাপের বিবেচনায় রাখা হয়নি। অর্থাৎ বোঝাই যাচ্ছে টপ অর্ডারে লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয়। প্রত্যাশিতভাবে দল থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন। এর বাইরের নামগুলো আসলে মোটামুটি প্রত্যাশিত, অর্থাৎ স্পিনের রিশাদের কথা বলতে পারি, যিনি আসলে হোবার্ট হারিকেন্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন। তানভীর বাদ পড়েছেন, তবে নাসুম আহমেদ তিনিও দলে জায়গা পেয়েছেন। দলে জায়গা পেয়েছেন আরেক স্পিনার শেখ মেহেদি, যিনি কিনা এর আগে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছিলেন। তবে এবারের ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন সাইফ হাসান। তবে পেসারদের নিয়ে কিন্তু সমালোচনা কমছেই না। বলছিলাম যে যেহেতু খেলা অনেকটা উপমহাদেশীয় কন্ডিশনে, যেখানে কিনা রানের ফোয়ারা বইবে, চলতি বিপিএলে হাসান মাহমুদ যেভাবে বোলিং করেছেন, অনেকে প্রত্যাশা করেছিল শেষ পর্যন্ত হয়তো শরীফুল নয়, জায়গা মিলবে হাসান মাহমুদের। শেষ পর্যন্ত সেটা হয়নি। হাসানের নামটা কাটা গেছে, শরীফুল রয়েছেন, রিপন মণ্ডলের নামটাও কাটা গেছে। বিশেষ করে রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে সবশেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে তিনি যেভাবে ডেথ ওভারে বোলিং করেছেন, বিশেষ করে ওই সুপার ওভার কিংবা আগের ওভারে কিংবা যে রাইজিং স্টার এশিয়া কাপ, সেখানে রিপন অলরেডি তো ডেথ ওভারের স্পেশালিস্টের তকমা দেওয়া হচ্ছে, সেই রিপন মণ্ডলও জায়গা মেলেনি। তবে যে ৫ জন পেসার রয়েছে তাদের মধ্যে যে নামটা নিয়ে সবচাইতে বেশি সমালোচনা, সে নামটা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন। নির্বাচকরা বলছেন যে হয়তোবা সাইফুদ্দিন একেবারে শেষের দিকে একটা পিঞ্চ হিটার, হাতে তার মার রয়েছে, কিছু রান তুলে দিতে পারবেন স্কোর বোর্ডে, সেই বিবেচনায় হয়তোবা সাইফুদ্দিনকে দলে নেওয়া হচ্ছে। তবে বোলিংয়ের যদি কথা বলেন, সাইফুদ্দিনের বোলিংটা কিন্তু অন্তত আধুনিক ক্রিকেটে অনেকটাই গড়পড়তা। এর বাইরে যে পেসাররা রয়েছেন, ৪ জন জেনুইন পেসার, অর্থাৎ মুস্তাফিজুর রহমান অটো চয়েস, তাসকিন আহমেদ অটো চয়েস, এবং ওই যে শরীফুলের কথা বলছিলাম অটো চয়েস, এবং তানজিম সাকিব। সব মিলিয়ে এই দল নিয়ে আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন, হোক না মোটে ২০টা ওভার, তবুও তো স্বপ্ন অপার। এবং বাংলাদেশের কোটি টাইগার ভক্তরা এই দলটার দিকে তাকিয়ে থাকবে। তবে একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, চলতি মাসের শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলেই আইসিসির কোনো ধরনের অনুমতি ছাড়াই এই স্কোয়াডটি পরিবর্তন করার ক্ষমতা রাখে। তাই তো এ যেন শেষ হয়ে হচ্ছে না শেষ। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।